একদম হাঁটাচলা করবি না, বসে থাক। কি হয়েছে মা? এটা প্রথমবার নয়। তো কি হয়েছে? সাবধানে থাকতে হবে তোকে। উফ মা, তুমিও না। হুম, জুস এনে দিই তোকে। দাও। আনিলা চলে গেল সেখান থেকে। রুহি সোফায় আরাম করে বসলো। 2 মাসের গর্ভবতীও, আবারও মা হবে। তবে মনে কোনো শান্তি নেই ওর। সবাই একটা জিনিস খেয়াল করছে, রোয়েন আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। সবার থেকে দূরে থাকে, তেমন কথাই বলে না কারোর সাথে। সেটা কি 1 বছর আগে রাবেন চৌধুরীর মৃত্যুর জন্য, নাকি অন্য কোনো কারণে? বৃথা অন্য বাবুদের সাথে খেলছে। রুহিও বেশ রাগ স্বামীর ওপর। এমন করছে কেন সে? হুটহাট রেগে যায়, কথা বলতে চায় না, ঘরে আসে দেরি করে। রুহি অনেকবার প্রশ্ন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আর পেয়েছে গলাগালি। প্রচন্ড বিরক্ত হচ্ছে ও। এসবের মানে হয় নাকি? দাওয়াত থেকে ঘরে ফিরে আসে ওরা। রিতাকে এমনিই ব্রাশ করিয়ে দিয়েছে রুহি, তারপর জোরপূর্বক ঘুম পাড়াতে নিয়ে আসে। রিতা বলল, মা বাবা কি আমাদের উপর রাগ? রুহির চোখ ভরে আসে। ও বলল, কেন আম্মু? বাবা তোমাকে তো খুব ভালোবাসে। বাবা কেমন যেন হয়ে গেছে মা। ওটা নিয়ে ভেবো না, হয়তো কোনো টেনশন আছে ওর। তুমি ঘুমাও মা, সকালে স্কুল আছে। মা স্কুলে যেতে ভালো লাগছে না। যেতে হবে আম্মু, ঘুমাও তুমি। ওকে। রুহি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর কপালে চুমু খেয়ে রুমে চলে আসে। রোয়েন জানালার দিকে মুখ করে বসে আছে। রুহি খাটে বসে একটু দূরত্ব রেখে বলল, রোয়েন রুহির দিকে একবার তাকিয়ে আবারও মুখ সরিয়ে নেয়। রুহি অবাক। আজও যা বলেছে রোয়েন রেগে যাওয়ার কথা, কিন্তু রাগছে না সে। কি হয়েছে লোকটার? মেয়েটা বলছে তুমি কি আমাদের উপর কোনো কারণে রাগ ছাড়া পেতে চাচ্ছ আমাদের থেকে? এবার মুখ খুলে রোয়েন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এভাবে বলো না। তো কিভাবে বলবো? কেমন পাল্টে গেছো বুঝতে পারছো তুমি? কারোর সাথেই ভালো ব্যবহার করছো না, কেন এমন করছো? রুহি, কিছু বলতে পারবো না আমি, কোনো প্রশ্ন করো না। যদি কোনো উত্তর না দাও তাহলে জেগে কাজ নেই আমার। শুয়ে পড়ে রুহি, তবে ঘুম নেই চোখে। কিছুক্ষণ পর অনুভব করলো পেটে অসংখ্য চুমু পড়ছে। রুহি বলল, কেন এমন করছো বলো তো? মাফ করে দিও রুহি, শুধু আজকে রাতটা তোমাকে চাই। শুধু আজকের রাত মানে? রোহিন উপরে উঠে এসে রুহির ঠোঁটের উপর আঙুল রেখে বলল, প্রশ্ন করো না। বলো না, কি করছিলে শুধু আজকের রাত মানে কি এর? রোহিন কোনো জবাব দেয়নি। রুহির অথরে গভীরভাবে ছুঁয়ে দেয় আর রুহির শরীরের আঁচল খুলে দেয়। ওর গলায় মুখ ডুবিয়ে দেয় রোয়েন। রুহি অনুভব করছে ওর গলায় ফোঁটা ফোঁটা পানি পড়ছে, কিন্তু কি সেটা জানে না ও। জানতে ইচ্ছে হচ্ছে না, নাকি সময়টাই দিচ্ছে না জানতে। সকাল হয়ে আসে। রুহি রোয়েনের বুকে শুয়ে থাকে। সকাল 8টায় অ্যালার্ম বেজে ওঠে। শোয়া থেকে উঠে খেয়াল করলো লোকটা নেই পাশে। রুহি বাথরুমের দিকে তাকালো, সেখানেও নেই। নিচে গেল, ভেবে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো রামিলা নাস্তা বানাচ্ছে। ঘরে লোকটা নেই। রুহি অনেকটাই অবাক, কখনো না বলে ঘর থেকে যায় না সে। মেয়েটাকে স্কুলে পাঠিয়ে নাস্তা নিয়ে বসে আছে রুহি, কিন্তু কিছুই খেতে পারেনি। বারবার রোহিণীর নাম্বারে কল করে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। কিছুতেই মেনে নিতে পারছে না এমনটা। লোকটা এমন করে না কখনোই। রুহি আর না পেরে শামীমকে কল দেয়। শামীম জানায় রোহিণ কাজে আসেনি, মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে রুহির। যেখানে কল দিচ্ছে সবার একই উত্তর, কারোর সাথে কথা হয়নি, জানাও যায়নি। রুমে চলে আসে রুহি। ড্রেসিং টেবিলের কাছে এসে দাঁড়িয়ে চিরুনি হাতে নিয়ে একটা কাগজ দেখতে পায় ও। এমনিতেই প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। কেমন লাগছে রুহির বলতে পারবে না। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে রুহি। এদিকে রামিন শামীম সবাই চিন্তিত। স্যার আসেনি, এমনটা আজ হয়েছে। রামিন কিছুদিন যাবৎ রোয়েনকে বুঝতে পারছিল না। ওর মনে কেমন সন্দেহ ঢুকে গিয়েছিল। কি চাইছে, কি করছে রোয়েন? কোনো সমস্যায় পড়েনি তো? রামিন আর শামীম কাউকে না জানিয়ে রোয়েনকে খুঁজতে বেরিয়ে যায়। রামিলা খেয়াল করছে রুহি কেমন অস্থির সকাল থেকে। বেচারি নিজেও খায়নি। হঠাৎ উপর থেকে রুহির চিৎকার শুনে রামিলার হাত থেকে ভাতের পাতিল পড়ে গেল। দৌড়ে রুমে এসে দেখলো রুহি চিৎকার করে কাঁদতে শুরু করেছে। রামিলা দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে খাটে বসিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করতে থাকলো, কি আইছে আপু, কাঁদছেন কেন? রুহি কিছু বলতে পারছে না, কথা বলার অবস্থায় নেইও। রামিলা আনিলাকে কল দেয়। আনিলা জানায় সে আসছে জলদি। রামিলা রুহির কাছে এসে বসলো। আপু কি আইছে কন না। রুহি কাঁদতে কাঁদতে এতটুকুই বলছে। এই তোমার ভালোবাসা? রোহিণ কিভাবে পারলে এমনটা করতে?
রামিলা ভয়ে কাঁদতে শুরু করে, রুহিকে জিজ্ঞেস করতে থাকে। ভাইয়া কই আপু? কর না, ডর লাগতেছে। রুহি না পেরে রামিলাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি শেষ রামিলা, কি হবে আমার আর আমার বাচ্চাদের? হাল্লাও আছে আপু, কাইদেন না। এরই মাঝে আনিলা আর রেজওয়ান মাহবুব চলে আসেন। রুহিকে কাঁদতে দেখে ওনারা অস্থির হয়ে যান। বারবার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর পায়নি রুহির কাছ থেকে। আনিলা হঠাৎ দেখলেন রুহির হাতের কাগজটা, সেটাকে মুট করে রেখেছে রুহি। মেয়ের হাত থেকে সেটা নিয়ে পড়তে লাগলেন আনিলা। রেজওয়ান মাহবুব দেখছেন মেয়েকে। চিঠিটা দেখে কি বলবেন বুঝে উঠতে পারে না আনিলা। সেখানে লেখা, সরি রুহি, প্রথমে মাপ চেয়ে নিলাম। অনেক আশা ছিল বাচ্চাদের সাথে নিয়ে থাকবে একসাথে, কিন্তু সেটা হয়তো পূরণ হলো না। চলে যাচ্ছি আমি, আর হয়তো কখনো দেখা হবে না। ভুলে যেও আমি তোমার জীবনে কখনো ছিলাম। কেন গিয়েছি সেটা বলতে পারবো না, অসহায় আমি। তবে 6টা বছর আমার জীবনে বেস্ট সময় ছিল তোমার সাথে। কখনো এতটা ভালোবাসা আশা করিনি যতটা তোমার থেকে পেয়েছি। গত কয়েক মাস তোমাদের উপর অনেক অন্যায় করেছিলাম, পারলে ক্ষমা করবে। আমার বাচ্চাদের ভালো শিক্ষায় শিক্ষিত করবে। আমার দোয়া ভালোবাসা তোমাদের সাথে আছে, থাকবে সব সময়। রুহি, আমার বাচ্চাগুলোকে বাবা মা দুজনের ভালোবাসা দিও। নিজের খুব খেয়াল রেখো। সবসময় মনে রাখবে তোমার নিজের প্রতি অন্যায় আমাকে রুহুকে প্রতি মুহূর্তে বিদ্ধ করবে, কাটার আঘাতে। ঠিক মতো খাবে, ঘুমাবে। রুহি, তোমার সাথে না থেকেও তোমার সাথে সব সময় আছি। আমি খুব ভালোবাসি তোমাকে মায়াবতী। অভিমান করো না আমার উপরে। খুব ভালোবাসি যে তোমাকে, খুব ভালোবাসি। চলে আসাটা যে কতটা কঠিন ছিল ভাবতেও পারবে না। যাই হোক, ভালো থেকো রুহি, আমার ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ। আনিলা কেঁদে ফেলে। রেজওয়ান মাহবুব বলেন, কি লিখেছো রোয়েন? চলে গেছেন উনি? আতকে ওঠেন রেজওয়ান মাহবুব। চলে গেছেন মানে কি? কি পেয়েছেন উনি? আমার মেয়েকে এভাবে ফেলে কই গেলেন? মনে হচ্ছে খুব বড় কোনো সমস্যায় আছেন, কিন্তু একটা বলতে পারতেন তো। অতিরিক্ত কান্নার কারণে দুর্বল হয়ে যায় রুহি। রাতে রামিন আর শামীম রোয়েনের ঘরে ফিরে দেখলো আশফিনা, রামিনের ছেলেরা আর বাকি সবাই এসেছে। রুহির মাথায় পানি ঢালছে আশফিনা। আনিলা তানজুম পাশে বসে আছে। রেজওয়ান মাহবুব থেকে জানতে পারলো রোয়েনের চলে যাওয়ার কথা। রামিন স্তব্ধ। রোয়েনকে চিনে নাও, রোয়েন তো এমন না, এমন সুখের সংসার ছেড়ে কেমনে চলে গেল। রামিন খেয়াল করলো দৃথা এক কোনায় বসে রোয়েনের ছবি ধরে কাঁদছে। রামিন গিয়ে দৃথার পাশে এসে বসলো। দৃথা কাঁদতে কাঁদতে বলল, আব্বু কই আঙ্কেল? বাবা আছে, মামুনি চলে আসবে। বাবা ভালোবাসে না আমাদের। রামিন দৃথাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, লক্ষ্মী আম্মু এভাবে বলে না আম্মু, বাবা আসবে। তোমাদেরকে ছেড়ে কেমনে থাকবে বলো? মিস করছি আব্বুকে। আম্মু, তোমাকে অনেক শক্ত থাকতে হবে। তোমার মা অনেক অসুস্থ। আমরা আসি, তোমাকেও তোমার মায়ের সাথে থাকতে হবে। আব্বু চলে আসবে, কান্না করো না আম্মু। খবরটা জার্মানে চলে গেল। ফাহমিন কেঁদে দেয়। ও নিজেও নাকি রোয়েনের সাথে আগে কথা বলেছিল, তবে আগে রোয়েনকে পায়নি। কিন্তু বন্ধুর এমন কাজ করবে ভাবতেও পারেনি। রুহির সাথে সেদিন আনিলা নীরা হামিদ থেকে যায়। সারা রাত কেঁদেছে রুহি। চিৎকার করে কাঁদার কারণে গলা ভেঙে গেছে, কিন্তু তারপরও গুমরে কাঁদছিল রুহি। মেয়েকে বুকে জড়িয়ে সারা রাত কেঁদে যায়। যে মানুষটাকে ধরে সারা জীবন বাঁচতে চেয়েছিল সে কই চলে গেল নীরবে। একটাবারও কি তার মায়াভূতিকে বলতে পারতো না? আরেকটা দিন পার হয়ে যায় এভাবে। প্রত্যেকটা রাত চোখের জলে ভিজিয়ে দিয়েছিল রুহি। রুহিকে আনিলা বারবার জোর করেন বাসায় চলে আসতে, কিন্তু রুহি রাজি হয়নি। নিজের স্বামীর ঘর ছেড়ে যাবে না। লোকটা আসবে, অবশ্যই আসবে, বাচ্চাদের জন্য হলেও আসবে। খেতে পায় না রুহি। চেহারাটা ভেঙে গেছে, চোখের নিচের কালি পড়ে গেছে, চুলগুলো সতেজতা হারিয়ে ফেলেছে, চেহারায় আকর্ষণীয় ভাবটা আর নেই। ঘুমের সময় রোয়েনের ছবি বুকে জড়িয়ে ঘুমায়, আর সকাল হলেই মেইন ডোর খুলে দাঁড়িয়ে থাকে। এ যেন সে আসলো। কোবরা কিং এর কাছেও চলে যায় একা একা। ওদের সাথে কেঁদে কেঁদে কথা বলে। কুমির দুটো ভালো নেই, কুকুরগুলো কেমন অসুস্থ হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে রুহির গর্ভের ছোট্ট জানটাও বড় হতে থাকে। রুহির ডেলিভারির সময়টা বেশ কঠিন হয়ে গিয়েছিল, ওর জন্য আর বাকি সবার জন্য। সারা রাত কাঁদতো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আনিলা মেয়ের কাছে চলে আসেন অনেক আগেই। অপরদিকে সামেরা বোনের খবর শুনতে শুনতে সেখানে থাকতে পারছিল না।
এদিকেও নিজেও প্রেগনেন্ট, 3 মাসের বাবু ওর গর্ভে। বাংলাদেশে আসার জন্য পাগল করে দিয়েছিল ফাহমিনকে। শেষমেশ ফাহমিন বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসে। সামারা এয়ারপোর্ট থেকে সরাসরি রোয়েনের ঘরে চলে আসে। রুহি বোনকে দেখে নিজেকে সামলাতে পারে না, জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সামেরাও কাঁদছে। দ্রিধার মন বেশিরভাগ সময় খারাপ থাকে, লুকিয়ে লুকিয়ে কাঁদে বাচ্চাটা। মাকে কখনো দেখায় না ওর কান্না। রোহিত ডেলিভারির সময় চলে এলো। আগে সিজার করা হয়েছিল, তাই এবারও সিজার করতে হলো। ডাক্তার জানায় রক্ত লাগবে, না হলে রুহিকে বাঁচানো যাবে না। রেজন, মাহবুব আর শামিন রক্ত দেয় রুহিকে। ছেলে সন্তানের জন্ম দেয় রুহি। রামিন ছেলেকে কোলে নিয়ে কাঁদতে থাকে। এর মাঝেও রোহিনের জন্য খবর লাগানো হয়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। রুহি ছেলেদের নাম রেখে দিল রাজিন রশিদ চৌধুরী, রোয়েন। ছেলেকে দেখে রোয়েনকে খুব বেশি মনে পড়ে রুহির। আনিলা, নীরা হামিদ দুজনেই রুহির আর বাবুর খুব খেয়াল রাখছে, পাশাপাশি সামেরারও। ও বেচারি প্রথম মা হতে যাচ্ছে। এভাবে কয়েকটা দিন যেতে লাগলো। রোহিন অফিসের সবাই ঠিক করলেও রেজন মাহবুব রোহিনের দায়িত্ব পালন করবেন অফিসে, কিন্তু ওনার মন টানছিল না। যার আসন তাকেই সাজে, কিন্তু রোহিনের দায়িত্ব উনি ছাড়া কে পালন করবেন? শেষমেশ রাজি হলেন রেজওয়ান। তবে মনের দিক থেকে সবার মতোই খুব ভেঙে পড়েছেন। ছেলের 1 মাস হয়ে গেছে। এরই মাঝে চৌধুরী কলোনি আর পরিবারে লাগলেও সবচেয়ে বড় ধাক্কা, পুরো এলাকায় নেমে এলো কালো ছায়া। হয়তো এমন খবর কেউ মেনে নিতে পারেনি। কিভাবেই বা পারবে? শামীম কোথা থেকে দৌড়ে আসে রেজন মাহবুবের কাছে। শামীমকে এভাবে কাঁদতে দেখে রেজন মাহবুব ভয় পেয়ে যান। তারপর জিজ্ঞেস করেন, কি হয়েছে শামীম? শামীম খবরটা কিভাবে দেবে বুঝতে পারছে না। পুরো শরীর ঠান্ডা হয়ে এসেছে। কি বলবে ও? কিভাবে বলবে? তারপরে নিজেকে কিছুটা সামলিয়ে বলল, স্যার, বাইরের একটা নাম্বার থেকে কল আসছিল। তো তো একজন কিছু ছবি পাঠাইছে আমাদের। কেমন ছবি? স্যার, সেখানে কিছু জিনিসপত্র ছিল যেগুলো বড় স্যারের। রোয়েন কই উনি? শামীম চুপ হয়ে গেল। ছবিগুলোর কথা মাথা থেকে সরাতে পারছে না। কিভাবে ভুলবে? রক্তমাখা কালো কোট, কালো শার্ট আর সোনালি ঘড়িটার কথা। শামীমকে চুপ থাকতে দেখে রেজন মাহবুব চিৎকার করে বললেন, কি হলো বলো না কেন? কই উনি? শামীম এবার কেঁদে দিয়ে বলল, স্যার আর নেই। 13 বছর পর ডায়েরিটা খুলল দ্রিধা। চোখের পানি ছলছল করছে ওর। পড়তে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পড়তে পারছে না। গলা আটকে আসছে ওর। চোখের পানিগুলো একেবারেই বাদ মানছে না। পাতা উল্টিয়ে আবারও পড়তে শুরু করে ও। 15 বছর আগের ডায়েরিটাও কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে ওর চোখের সামনে। সেখানে আছে দুজন সুখী দম্পতি, তাদের ছোট্ট একটা সংসার আর ভালোবাসা মাখা খুনসুটিপূর্ণ কিছু মিষ্টি মুহূর্ত। সব কিছু মিলেই তো তৈরি হয়েছিল নিজেদের একান্ত একটি পৃথিবী। তাহলে কেন এমন হলো ওদের সাথে? ওরা কি একসাথে থাকতে পারতো না? বাবা মার সব একসাথে থাকলে কি ওদের জীবনটা অন্যরকম হতে পারতো না? কতটা বছর পেরিয়ে গেল, তবে অতীতের সময়গুলো স্বর্ণের মতন জলজলে। ডায়েরিটা পুরো পড়তে পারে না দ্রিধা। বাবা কি সত্যি ওদের জীবন থেকে হারিয়ে গেছে, নাকি নিজেকে লুকিয়ে রেখেছে কোনো এক অজানা প্রান্তে? ওদের জীবনটা কি কখনো আর আগের মতন হবে না? আর ভাবতে পারছে না দ্রিধা। মাথাটা টনটন করছে যন্ত্রণায়। সারা রাত কেঁদেই কাটিয়ে দিয়েছিল, কিন্তু অশ্রু ছাড়া শেষ হয় না। মাকে আর কতটা দিন এভাবে দেখবে ও? বাবার মায়াবতী যে এখন আর আগের মতো নেই। নিজেকে যে একবারে শেষ করে ফেলেছে সে। শরীরের গহীনে থাকা ছোট্ট হৃদয়টাই শুধু স্পন্দন করে জানান দিচ্ছে ওর বেঁচে থাকার কথা। ভালোবাসার মানুষটাকে হারিয়ে কিভাবে ওর মা বেঁচে আছে সেটা শুধু সেই জানে। বিছানায় এলিয়ে দেয় শরীর, দুহাতে মাথা চেপে ধরে। ঘুমে কেঁদে ওঠেও, শরীর কেঁপে উঠতে থাকে। মুখের উপর কাঁথাটা টেনে দেয় কারোর আগমনে। সামেরা রুমে ঢুকে স্মিতাকে সহ। মাত্র স্কুল থেকে ফিরে এসেছে। সামেরা খাটের উপর দ্রিধাকে শুয়ে থাকতে দেখিয়ে মেয়েকে বলল, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আপুকে দেখছি। স্মিতা কাপড় নিতে নিতে বলল। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সামেরা। সামেরা এসে ভাগ্নির পাশে বসে। দ্রিধা উল্টো পাশে ফিরে শুয়ে আছে। সামেরা ভাগ্নির চুলে হাত বুলাতে বুলাতে বলল, কি রে আম্মু, শুয়ে আছিস কেন? খারাপ লাগছে?
ভিতর থেকে ক্রন্দন স্বরে দ্রিধা বলল, খালামণি আমি ঠিক আছি। সামেরা ভাগ্নির কপালে কাঁথার উপর থেকে চুমু খেয়ে বলল, মিথ্যে বলছিস কেন? আবারও কাঁদছিস আজ? দ্রিধা একা থাকতে চাইছিল, কিন্তু কি বলে খালাকে বের করবে সে। সামেরা এবার দ্রিধার মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে বলল, চল খেয়ে নে এখন। দ্রিধা কাঁদো কাঁদো স্বরে বলল, এখন না খালামণি, ভালো লাগছে না। ভাগ্নিকে বুকে টেনে নেয় সামাইরা, তারপর চুল হাতিয়ে দিয়ে বলল, তোর মা এখনো খায়নি। জানতে চাইলো খেয়েছিস কিনা। যখন জানতে পেল খাস নাই, তখন আপুও জানালো ও খাবে না। দ্রিধা মলিন চোখে খালের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে বলল, খাবো খালামণি। সামাইরা ভাগ্নিকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। সেখানে ফাহমিনকে দেখতে পেল দ্রিধা। ফাহমিন হেসে বলল, সামুও খাইনি এখনো? সামাইরা বলল, না, স্মিতাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। বুয়াকে বলেছিলাম ওকে খাওয়াতে, কিন্তু খাইনি। দ্রিধা মলিন হেসে টেবিলে বসে পড়ে। সামাইরা ভাগ্নির প্লেটে খাবার বেড়ে দিতে শুরু করে। দ্রিধা আর খালা ফাহমিন আঙ্কেলকে দেখে। 13 বছর আগে ওদের বড় করার জন্য আর মায়ের যত্ন নিতে জার্মানিতে এসেছিল সামাইরা আর ফাহমিন দম্পতি। তারপর থেকেই রাজিনার ওকে ভালোবেসে যত্ন করে বড় করেছিল খালামণি। খালা ফাহমিন খেতে খেতে বলল, রাদ্রিন আসেনি এখনো? সামাইরা ফাহমিনকে এক গ্লাস পানি এগিয়ে বলল, আজ নাকি কম্পিউটার ক্লাস হচ্ছে, ওদের প্র্যাকটিক্যাল করাবে, লেট হবে আসতে। ফাহমিন স্বাভাবিক সুরে বলল, ও আচ্ছা, কয়টা নাগাদ ছুটি হতে পারে? বললো তো 5টা। তুমি নিতে যাবে? গেলাম, ওখানে কাজ আছে আমার। সেই সুযোগে ওর টিচারদের সাথেও কথা হয়ে যাবে। ও আচ্ছা। হেসে বলল সামাইরা। ফাহমিন টেবিল ছেড়ে উঠে সিঁড়ির দিকে এগুতে এগুতে বলল, শামু রুমে এসো তো। এখন না, আপুকে খাওয়াতে হবে আর আমার নিজেরও খেতে হবে। রুমে আসতে বলছি, আসো, কথা আছে। সামাইরা দ্রিধার চুলে হাত বুলিয়ে বলল, পেট ভরে খাবে, আমি এক্ষুনি আসছি। কথাগুলো বলে উপরে চলে আসে সামাইরা। স্মিতা এসে খেতে বসে। দ্রিধাকে জিজ্ঞেস করলো, এমনি। মলিন হেসে বলল দ্রিধা। স্মিতা আবারও বলল, সামাইরা মাথা নাড়ে। না, কেউ না। রুম থেকে বেরিয়ে আসে সামাইরা কিছুটা জোরে, তারপর রুমের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, বদমাস, এটা তোমার কথা তাই না? আর ধরা দিচ্ছি না তোমাকে। রুম থেকে ফাহমিন জোরে জোরে বলল, এখন ধরা দিচ্ছ না তো কি হয়েছে? রাতে তো আমার কাছেই আসবে। আসছে। সামিরা নিচে এসে ভাত বেড়ে নেয় রুহির জন্য। তারপর রুহির রুমে আসে। বিছানায় বসে আছে রুহি। ধূসর বর্ণের একটা কাপড় পরে আছে রুহি। চুলগুলো ছেড়ে রেখেছে বুকের উপর। খাটের সাইড টেবিলের উপর অনেক ঔষধ। সামিরা যেদিকে যাচ্ছে রুহির চোখের মনে সেদিকেই ঘুরছে। সামিরা এসে বোনের পাশে বসে। তারপর রুমাল পানিতে ভিজিয়ে রুহির মুখ আলতো চেপে মুছে দিতে দিতে বলল, সরি আপু, লেট হয়ে গিয়েছে। স্মিতাকে আনতে গিয়েছিলাম, সবাইকে ভাত দিলাম, খিদে পেয়েছে খুব। রুহি একদিকে স্থির হয়ে তাকিয়ে আছে, নড়ছে না ওর শরীরটা। সামারা হেসে একটু স্যুপ রুহির মুখে তুলে দেয়। রুহি খুব ধীরে সেটাকে গিলে নেয়। সামারা আবারও বলল, আপু জানিস, দিদা একেবারে ভাইয়ের মতো হয়েছে, একদম ছুপা রুস্তম, কিছু বলতে চায় না। কথা শেষ করে বোনের দিকে তাকিয়ে সামারা দেখলো রুহির চোখ থেকে পানি পড়ছে। সামারা বলল, সরি আপু, ভুলে ভাইয়ের নামটা বললাম, খেয়ে নে। দ্বিধা দরজার ফাঁক দিয়ে খালা আর মাকে দেখছে। গত 13 বছর যাবৎ ওর মা এমন। সেদিন বাবা যদি আর ওদের কাছে ফিরে আসতো তাহলে হয়তো এমন কখনো হতো না। কিন্তু মাকে বিশ্বাস করাবে কে? বাবার কখনোই ফিরে আসবে না। সেদিন যদি সব ঠিক হয়ে যেত, ও যদি মায়ের কাছে থাকতো তাহলে হয়তো মা সুস্থ থাকতো। রিধার মনে পড়ে যায় সেদিনকার কথা, যেদিন শামীম আঙ্কেল আর বাকি সবাই ওদের ঘরে এসেছিল 13 বছর আগের। রুহি রাজরিনের কাপড় পাল্টে ডাইনিং রুমে আসে। তখনই কলিং বেল বেজে ওঠে। রামিলা দৌড়ে দরজা খুলে দেয়। সেখানে আনিলা, রামিলা, রামিন, আশফিনা আর বাকিরা দাঁড়িয়ে আছে। আনিলা এসে রুহিকে জড়িয়ে ধরে, সোফা এনে বসায়। মীরা, হামিদ আর আশফিনা এসে রুহির পাশে দাঁড়ায়। অবাক হচ্ছে রুহি, কি হচ্ছে? ওরা এভাবে দাঁড়িয়ে আছে কেন? আনিলা বললেন, রুহি, একটা কথা আছে। রুহি অবাক কণ্ঠে বলল, কি হয়েছে মা? আনিলা বললেন, দেখ, তোর 2 বাবু আছে, তোকে শক্ত থাকতে হবে তোর বাচ্চাদের জন্য, বুঝলি? জি মা, কিন্তু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আনিলা চোখ মুছে মেয়েকে কাছে টেনে বুকে নিয়ে বললেন,
সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হয়, তোকেও মানতে হবে। রুহি সরে এলো আনিলার কাছ থেকে। ওর ভয় লাগছে। হঠাৎ মা এসব কি বলছে? রুহি বলল, কি বলতে চাইছো মা? বুঝতে পারছি না কিছু, বলবে কি হয়েছে? আনিলার সাহস হচ্ছে না মেয়েকে কথা বলার। কিভাবে রিয়াক্ট করবে রুহি কথাটা শুনে? আনিলা অনেকটা সাহস সঞ্চয় করে বলল, রোয়েন স্যার আর নেই। রুহি ভীত কণ্ঠে বলল, মা এমনটা বলো না, মানতে পারবো না। আনিলা কেঁদে দিয়ে বলল, রুহি, বুঝতে চেষ্টা কর, উনি নেই, আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। একটা মিশনে ছিলেন, তাই কাউকে জানায়নি। তোকে বিশ্বাস করতে হবে রুহি, মানতে হবে। রুহি আশেপাশে সবাইকে দেখতে থাকে। ওর মাথাটা কাজ করছে না। কি শুনছে ও? কিভাবে বিশ্বাস করতে পারবে ওর জীবনটা শেষ হয়ে গেছে? তার জীবনের সবচেয়ে বড় বন্ধুকে ছেড়ে চলে গেছে, ওর জীবনটাকে তছনছ করে দিয়ে গেছে। ও কি করবে এখন? সব তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আনিলা কিছু বলতে যাবে, তখনই রুহি দৌড়ে রুমে চলে গেল। তারপর আলমারি থেকে রোয়েনের শার্ট বের করে সেটাকে নাকের সামনে নিয়ে এর গন্ধ নিতে থাকে। এই গন্ধটা কি আর কখনোই পাবে না ও? মানুষটা কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে গেল? প্রমিস করেছিল সারাটা জীবন একসাথে থাকবে, কিন্তু কথা রাখেনিও, ছেড়ে চলে গেছে। রুহি এবার আর সামলাতে পারে না, চিৎকার করে কাঁদতে শুরু করে। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো জানা ছিল না। এমন এক পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়া যায় না। রোহিণীর মৃত্যুর 2 দিন কেটে গেল। রুহি একদম চুপ হয়ে গেছে, কথাই বলে না কারোর সাথেই, খেতেও চায় না, সারাক্ষণ একা একা থাকে আর কান্না করে। লোকটা ছবি বুকে জড়িয়ে রাখে, রাতগুলো কেটে পার করে। মাঝে মাঝে তো চিৎকার করে কেঁদে ওঠে। ছোট দ্বিধাও তো তখন ঠিক ছিল না। এতটুকু বয়সে বাবাকে হারানোর যন্ত্রণা অনেকটা গভীর ওর জন্য। সেদিন রুহি ওয়াশরুমে যায় মুখ ধুতে, আর হঠাৎ ওর মাথা কেমন যেন ঘুরিয়ে আসে। রুহির মনে পড়ে যায় সেদিন লোকটা চলে যাবে, তার আগের দিন সে রুহিকে চেয়েছিল শেষবারের মতো। সে বলেছিল, মাফ করে দিও রুহি, শুধু আজকের রাতটা তোমাকে চাই। রুহি তো বুঝতে পারেনি সেদিনকে শেষবারের মতন বলতে কি বুঝিয়েছিল রোয়েন। না হলে তো লোকটাকে বুকের সাথে জড়িয়ে রাখতো, কখনো চোখের আড়াল হতেই দিত না। রুহির মাথা কেমন যেন যন্ত্রণা শুরু করে, চোখ জোড়া ঝাপসা হয়ে আসে, আর সামলাতে পারে না, নিজেকে পড়ে যায়। পা পিছলে বাথরুমের মেঝেতে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানায় ওর ব্রেইন স্ট্রোক হয়েছে। অত্যন্ত ডিপ্রেশন আর ব্রেইন নিতে পারেনি। আর তারপর থেকে কথা বলতে পারে না রুহি। ওর পৃথিবীটাই যেন আটকে গেছে। এদিকে দ্বিধা আর রাত্রিনের বেশ অযত্ন হচ্ছিল। সেই সময়ে সামাইর আর ফাহমিন ঠিক করলে ওদের জার্মানিতে নিয়ে আসবে, বাচ্চাদের খেয়াল রাখবে আর রুহিরও যত্ন হবে। অনেক ডাক্তার দেখানো হয়েছিল রুহিকে, কিন্তু কখনোই ঠিক হয়নি রুহি। দ্বিধা কলেজে যেয়ে শুনতে পায় ওদের কলেজের যে ব্রাঞ্চ বার্লিন শহরে অবস্থিত, সেখানে ওদের ক্লাস শিফট করা হবে। বেশ অবাক দ্বিধা, কি করবে ও? এত দূরে যাবে, আর ফাহমিন আঙ্কেল রাজি হবে কি? কথাটা ভেবে ফাহমিনের সামনে এসে বসে জিথা। তারপর সবটা জানায় ফাহমিনকে। ফাহমিন একটু চিন্তা করে বলল, তোমাকে একা ছাড়বো কি করে বুঝতে পারছি না। তবে ব্যাপারটা তোমার ক্লাসের, তাই না? যেতেই হবে তোমাকে। যাও তাহলে। তোমার সাথে রাত্রিনও কিছুদিন থেকে এলো, তোমার সাথে সাথে ড্রাইভার থাকবেই, চিন্তা করবে না এখানের। তোমার মা বাবা থাকবে, তুমি পড়াশোনায় মন দিও। দ্রিধা মলিন হেসে সম্মতি জানায়। সামনের সপ্তাহে দ্রিধা চলে আসে বার্লিনের রাজ্রিন সহ। ওদের জন্য একটা হোটেলের ব্যবস্থা করা হয়েছে, পরে সবাইকে নেওয়া হবে হোস্টেলে। রাজ্রিন বোনকে বলল, কবে যাব আমি? এত তাড়া হচ্ছে কেন তোর? এমনি আপু, এখানে আমার বয়সের কেউ নেই তো, সব মেয়ে। লজ্জা পাচ্ছিস মেয়েদের মাঝে? দুষ্টু হেসে জিজ্ঞেস করে দ্রিধা। রাজ্রিন মাথা নেড়ে বলল, আরে আপু লজ্জা না, আমি এমনিতেই বলছিলাম, ওই যে আমার বয়সের কেউ নেই। দ্রিধা কিছু বলল না। আর পরদিন দ্রিধা ফাহমিনের বলে দেওয়া একটা ব্যাংকে চলে যায়। সেখানে টাকা পাঠিয়েছে ফাহমিন আঙ্কেল, ওগুলো তুলতে হবে। হঠাৎ বোনের পাশে বসে আছে সামাইরা। মনটা সকাল থেকেই ভালো নেই রুহির, খুব কাঁদছে। ফাহমিন যখন জানতে পারলো, তখন মনে পড়লো রোহিণের আজ 48তম জন্মদিন। সামাইরা বোনের অবস্থা দেখে ভেঙে পড়েছে। সকাল থেকেই চোখ জোড়া পেয়ে অশ্রু ঝরতে যাচ্ছে, খাচ্ছেও না। সামাইরা অনেক চেষ্টা করছে, কিন্তু লাভ হয়নি। দ্রিধা আর রাজুনও ভালো আছে জানতে পেরে নিশ্চিত হলো সামাইরা। বোনের চোখ জোড়া দুহাতে মুছে দিয়ে সামাইরা বলল, কাঁদছিস সকাল থেকে, খাচ্ছিস না? জবাবে রুহির চোখ জোড়ে অশ্রু কণা ভারী হয়ে আসে। সামাইরা ডুকরে কেঁদে ওঠে, তারপর গলা স্বাভাবিক করে বলল,
বাচ্চা দুটো ভালো আছে, ত্রিধার সাথে কথা হয়েছিল। রুহির চোখ জোড়ায় কোনো অনুভূতি নেই, তবে সামাইরার হাতের মাঝে রুহির হাত কেমন যেন নড়ে উঠল। সামাইরা হেসে বলল, হ্যাঁ, ওরা জিজ্ঞেস করেছে তোর খবর, বলেছে ভালো আছিস। রুহির হাত আবার স্বাভাবিক হলো। সামাইরা এবার বলল, আপু তোর প্রিয় গানটা শুনবি, তোর ভালো লাগবে। রুহির চোখের পাতা নড়ে ওঠে। সামিরা খাট থেকে নেমে সিডি প্লেয়ার রুহির পছন্দের আমার ওর পড়ানো যাহা চাই গানটা ছেড়ে দিল। মধুর গানটা চলতে থাকে হালকা শব্দ তুলে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়াই আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাই। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। রুহির চোখ জোড়া জলে ভরে গেছে। হয়তো স্বামী নামক মানুষটার খুব করে চাইছেও, অনেকটাই তাকে অনুভব করছে। কি হয়ে গেল 5 বছরের সংসারে? এমনটা তো গ্রহণযোগ্য ছিল না তাহলে। এদিকে দৃঢ়া প্রচন্ড অস্বস্তিতে আছে। কেমন লাগছে ওর? বিষয়টা বড় ভাবাচ্ছে ওকে। রাজিনা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে দেয়নি দৃঢ়া। রাজিনকে এখনো লাগবে, কারণ যা দেখছি দুজনের ধারণা ভুল হতে পারে না। রাজিন পাশের খাটে নড়াচড়া করছে ঘুমের মাঝরাতে রাজিনের ঘুম ভেঙে যায় কারো স্পর্শে। চোখ খুলে দেখলো দৃঢ়া ওর পাশে দাঁড়িয়ে আছে। রাজিন কিছু বলবে, তার আগে দৃঢ়া বলল, তোর ঘুম আসছে না জানি, আমারও আসছে না। নিজের ক্যান্টিনটায় আলো জ্বলছে, নিশ্চয়ই খোলা। যা 2 কাপ কফি নিয়ে ছাদে চলে আয়। রাজিন উঠে বসে, তারপর ঘুম কণ্ঠে বলল, রাত অনেক আপু। কিছু হবে না, আমি ঘুমাতে পারছি না, ভালো লাগছে না আমার। বোনের কথা শুনে মনের খবর একটু হলেও বুঝতে পারে রাজিন। ও নিজেও একটু চিন্তিত, নিজেও একই সমস্যা আক্রান্ত। তাই আর আপত্তি করেনি রাজিন। গায়ে শার্ট জড়িয়ে বলল, ছাদে চলে যা, আমি কফি নিয়ে সেখানে যাচ্ছি। ওকে। রাজিন নিচে চলে গেল। দৃঢ়া ছাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল, গায়ে হালকা চাদর জড়িয়ে। রাতে রুহিকে শুইয়ে দিল সামাইরা। রুহির জামা পাল্টে দিয়েছে ও। তারপর শুইয়ে দিয়ে ওর চুলে হাতিয়ে দিতে থাকে। 37 বছর বয়সেও মনে হচ্ছে 20টা বছর বেড়ে গেছে যেন। রুহির খোলা চোখ জোড়ায় ঘুম নেমে আসে। সামাইরার রুমে আলো বন্ধ করে বেরিয়ে আসে। রুহি ঘুমালে এই রুমের সামনে কারো আসা মানা, কোনো শব্দও করা যাবে না।
দৃথা কফির মগে চুমুক দিতে দিতে কোনো এক চিন্তায় পড়ে গেল। রদ্রিন বলল, তুই শিওর থাক, আমরা যা ভাবছি তা না, আর সেটা হলে সে বাঁচবে না, আমি মেরে ফেলবো তাকে। দৃথা বলল, প্লিজ এসব বলিস না, চাইছি ব্যাপারটা ভুলে যেতে। ও তাহলে চল একটা টপিক বের করে সেটা নিয়ে কথা বলি। জানি না মন দিতে পারবো কিনা, তারপরও শুরু করব। তোর সবচেয়ে প্রিয় মানুষ কে? আমার প্রিয় মানুষ হ্যাঁ, সবার থাকে, আমারও আছে। মা, বাবা আর তুই। সবচেয়ে বেশি প্রিয় আপু। বাবা, জানিস ছোটবেলায় কোনো কিছু পড়ে না, কিন্তু 5 বছর বয়সে অনেক কিছুই মনে পড়ে। বাবা থাকলে সব ভালো থাকতো, ঠিক থাকতো, মাও ভালো থাকতো। বাবার কথা বলতে বলতে কেঁদে ফেলল দৃথা। রাজন কিছু বলতে পারল না, নিষ্পলক চোখে বোনকে দেখা ছাড়া। এদিকে পরদিন সকালে ওরা বেরিয়ে সেই অফিসের সামনে দাঁড়ায়। সেই গাড়িটা দেখতে পায় না আর। অনেক রোদ পড়েছে। রাজন কপালের ঘাম মুছে নিয়ে বোনের দিকে তাকায়। দৃথা অফিসটার দিকে তাকিয়ে আছে। রাজন বলল, আসবে না, চল, হোটেলে কি গরম। আর একটু দাঁড়া প্লিজ। উফ, তোর কথায় আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কেউ আসেনি, আমি হোটেলে ফিরবো। দৃথা বিরক্তি নিয়ে ভাইয়ের দিকে তাকায়। ছেলেটার মুখ আসলেই লাল হয়ে আছে, ঘামে চুপচুপ করছে। আচ্ছা চল। এরপর আরও 7টা দিন ওরা সেই অফিসের আশেপাশে এসেছিল। সেখানকার প্রবেশ করার সাহস পাচ্ছিল না। কি করবে ওরা? মাকে প্রত্যেক দিনই ভিডিও কলে দেখছে। দৃথার ক্লাসও শুরু হয়ে গেছে। দৃথা সেদিন রাজনকে নিয়ে বেরিয়ে পড়ে সেই অফিসের উদ্দেশ্যে। আজ প্রায় 20 দিন যাবত ওরা এই অফিসের কর্মচারীদের নাম সংগ্রহ করছিল। সবগুলো এসেছে কিন্তু জানে না, তবে এখনও আশা ছাড়েনি ওরা। আজ অফিসে ঢুকেই ছাড়বে। অফিসের সামনে এসে থামলে ওরা। গেটের দুপাশে 2জন গার্ড দাঁড়িয়ে আছে। দৃথা রাজনকে নিয়ে সেদিকে পা বাড়ায়। দালানটির সামনে এসে সেটাকে দেখতে থাকে দৃথা। হঠাৎ পিছন থেকে রাজন চিৎকার শুনতে পায়। পিছনে ফিরে দেখলো রাজন হাঁটু গেড়ে বসে আছে। দৃথা রাজনের কাছে এগিয়ে এলো, রাজনকে ধরে উঠিয়ে বলল, কিভাবে হলো এমনটা? একটা লোক আসার সময় তার গায়ের সাথে ধাক্কা লাগলো। দৃথা খেয়াল করলো রাজনের হাঁটু ছিলে গেছে। দ্রুত ভাইকে নিয়ে অফিসের গেটের সামনে আসতেই গার্ড 2জনকে আটকালো ওদের। দৃথা জার্মানির ভাষায় বলল, খুব দরকার ওখানে যাওয়ার, প্লিজ যেতে দিন। লোক দুটো বলল, কাকে চাই? উইলিয়াম ক্রুজ। ওনার সাথে আপনাদের কি আলাপ? দৃথা বলল, দেখুন উনি এখানে চাকরি করেন, পাশাপাশি একজন চিকিৎসক, সেটা আমরা জানি, প্লিজ যেতে দিন। একজন গার্ড বলল, কল দিয়ে জানাচ্ছি। দৃথা বলল, প্লিজ জলদি করুন। লোকটা কাকে যেন কল করে ফিরে এসে বলল, ভেতরে যান, 3rd ফ্লোরের 47 নম্বর রুম। থ্যাঙ্কস। দৃথা রাজনকে নিয়ে ভিতরে চলে গেল। ওরা সেখানে গিয়ে রিসেপশনে চলে আসে এবং সেখানে কর্মচারীদের লিস্ট দেখতে চায়। রিসেপশনিস্ট কোনো মতেই সেটার জন্য রাজি হচ্ছে না, কারণ এটা গ্রহণযোগ্য নয়। ওরা কোনো গুপ্তচর তো হতে পারে। দৃথা না পেরেই বলল, আমার এখানে আসার কারণ কাউকে দেখছিলাম ঠিক আমার বাবার মতো, তার সাথে একটাবার দেখা করতে চাই, প্লিজ আমাকে লিস্ট দেখান দয়া করে। রিসেপশনিস্টের মায়া হলো, ওদের সামনে লিস্ট খুলে দিল। সেখানে চোখ বুলাতে বুলাতে ওদের চোখের সামনে চলে এলো একটা নাম, আর যেটা আগে দেখেনি। ওরা যে নামগুলো সংগ্রহ করেছিল সেখানে এই নামটা ছিল না, নামটা ছিল RRCH। দৃথা বলল, উনি কই আছেন? স্যার খুব জরুরি মিটিংয়ে আছেন, আজ দেখা করতে পারবেন না। রাজিন বলল, আমরা অপেক্ষা করব। দৃথা মাথা ঝাঁকিয়ে বলল, কই বসতে পারি আমরা? 4 তলায় চলে যান, সেখানে ওয়েটিং রুম আছে। দৃথা ধন্যবাদ জানিয়ে রাজরিনকে নিয়ে 4 তলায় চলে যায়। সেখানে দুটো চেয়ারে বসে যায় ওরা। প্রায় 2 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ খেয়াল করলো একটা রুম থেকে 16 জন বের হলো, তবে সেখানে পরিচিত সেই মুখ পেল না। রাজরিন বলল, আপু তুই শিওর তো আমরা কি ওনাকে পাবো? দোয়া করো প্লিজ। লোকগুলো চলে গেলে দৃথা উঠে সেই দরজার কাছে চলে আসে। সেখানে একজন গার্ড দাঁড়ানো। দৃথা বলল, RRCH স্যারের রুম এটা। গার্ড বলল, জি, আপনাদের পরিচয়? আমাদের উনি ভালো মতো চেনেন, ওনার সাথে আমাদের দেখা করার কথা ছিল। স্যার তো এমন কিছু জানান নাই। একটু রেগে যায় রাজরিন, ধমকে বলল, সব কথা জানাবে নাকি? লোকটা বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কেউ আপনার সাথে তর্ক করছে না। দৃথা বলল, ওর কথায় কষ্ট নেবেন না, ওনার সাথে দেখা করা আমাদের জন্য খুব জরুরি। লোকটা বলল,
তুমি খুব লক্ষ্মী মেয়ে, স্যারের সাথে কথা বলে এসে জানাচ্ছি। বলে ভিতরে চলে গেল গার্ড। রিধা রাজরিনের মাথায় থাপড় মেরে বলল, সব জায়গায় এমন করতে হয় না, এত রাগ দেখালে চলে না রাজরিন। লোকটা বেরিয়ে এসে বলল, ভিতরে যান আপনারা। রিধা রাজরিনকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভীষণ মিষ্টি ঘ্রাণ ওদের নাকে এসে লাগলো, সাথে গা কাঁপানো অনুভূতি। এই পারফিউমের ঘ্রাণ ওদের বাসাও পেয়েছিল। বাবা এমনই পারফিউম আছে যেটা আমার যত্নে রেখে দিয়েছিল। দিদা প্রায়ই বাবাকে ওটা দিতে দেখেছিল। ওদের সামনে কালো কৌটুওয়ালা একজন লোক পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে জানালায় মুখ করে। রিধা বলল, আপনার সাথে কথা আছে, খুব ইম্পর্টেন্ট। লোকটা বলল, বসে রেস্ট করো, কফিটা শেষ করে আসছি আমি। তার মুখের কথায় কেঁপে উঠল দ্রিধা। রাজরিন খেয়াল করলো দ্রিধার মুখের এক্সপ্রেশন পাল্টে গেছে। লোকটা কফি শেষ করে ওদের কাছে এসে বসে। দ্রিধা রাজরিন এখনো তাকে খেয়াল করলো। লোকটা বলল, কি খাবে তোমরা? দ্রিধা মাথা উঠিয়ে কিছু বলতে নিয়ে থেমে গেল। কিছু বলতে পারে না, গলা আটকে এসেছে ওর। এ কি দেখছে ও? রাজরিনও তাকে সামনের দিকে, তারপর নিজেও অবাক। সামনে বসে থাকা লোকটা হুবহু বাবার মতন। লোকটা মুচকি হেসে বলল, তোমাদের এক্সপ্রেশন এমন হয়ে গেল কেন? কি হয়েছে? তোমরা কি চেনো আমাকে? দ্রিধা ভাবছে কি জিজ্ঞেস করবে তাকে, কিভাবে শুরু করবে। এভাবে অপেক্ষা করাও ঠিক হবে না। ও সকল সংকোচ ভেঙে বলল, আপনার নামের ফুল ফর্মটা কি? কেন? তোমরা সেটা কেন জানতে চাইছো? প্লিজ, অনেক হেল্প হতো। আমরাও বাঙালি, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। কি চাও তোমরা? আপনার পরিচয়? অবাক কণ্ঠে বলল রাজরিন। লোকটা বলল, লোকে, বাট আমার পরিচয় তোমাদের কেন দেবো? দেখুন, আমাদের সত্যিই জানার দরকার। দেখো, আমাকে উঠতে হবে, অফিস টাইম শেষ। লোকটা উঠে বেরোতে নিলে রিধা বলল, কবে দেখা হবে জানি না, কিন্তু আপনার পরিচয়টা আমাদের দরকার খুব। লোকটা পিছনে ফিরে বলল, আমার বাসায় চলো, সেখানে কথা হবে। তোমরা খুব ছোট, নিশ্চয়ই খুব দরকার এসেছো। জি, খুব দরকার। লোকটা ওদের নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হলো। সেখানে পৌঁছে দুজনে খাওয়া দাওয়া সেরে নেয়। লোকটা নিজ হাতে রাজরিনের পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর তার সাথে সোফায় এসে বসে। লোকটার গালে কাটা দাগ, আর সেটা খুব গভীর। রিধা বলল, আপনার পরিবারের কেউ নেই? তারা কই আছে জানি না, কিন্তু ভালো আছে। কেমন করে জানলেন? আমার মন বলে। রাজরিন বলল, আমার আম্মু খুব অসুস্থ। বাবা চলে যাওয়ার পর মা অনেকটা ভেঙে পড়েন। বাবার মৃত্যুর খবর শুনে মা থেকেও না থাকার মতো স্ট্রোক করেছেন আমার মা। কথাটা শুনে আর বাচ্চা দুটোর দিকে তাকায় লোকটা। রিধা বলল, আমার বাবার সাথে আপনার চেহারার খুব মিল। কি করব, বাবা তো নেই। আপনার সাথে কতটা সময় কাটানোর পর মনে হয়নি আমাদের বাবা নেই। লোকটা মাথা নিচু করে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে যেন ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে। রিধা বলল, আঙ্কেল, ঠিক আছেন আপনি? হঠাৎ দু ভাই বোনকে অবাক করে দিয়ে সে রিধার হাত চেপে বলল, তোমাদের মা রুহি না? জি। আপনি কি তাহলে? রুহিন এবার দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রাজরিন অবাক, কি হচ্ছে এসব? লোকটা তার মানে ওদের বাবা? রিধা বলল, তুমি দূরে ছিলে কেন বাবা? রুহিন কাঁদছে। রাজরিন বলল, অন্যায় করেছেন আপনি আমাদের সাথে আর মায়ের সাথে। রুহিন এবার কান্নার্ত কণ্ঠে বলল, সরি, আমি অসহায় ছিলাম। না চলে এলে তোমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেত। আমাকে করানো হয়েছিল কাজটা, না করলে তোমাদের উপর আক্রমণ হতো। তখন রুহি অসুস্থ ছিল। আমি কখনো চাইনি আমি থাকতে তোমাদের কিছু হোক। আমাকে গায়েব করে রাখা হয়েছিল। আবার অজান্তেই তারা মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। তাদের মেরে বেরিয়ে আসি আমি। এমন অবস্থায় ছিলাম না বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। তোমাদের খবর নিতে শুরু করি। ভেবেছিলাম তোমাদের কাছে ফিরে যাব, কিন্তু ততক্ষণে তোমার খালামণি আমাদের মনিজিতে নিয়ে যায়। তাই আমি আসিনি। অন্যায় হয়েছে আমার, প্লিজ মাফ করে দাও। রিধা আর রাজরিন কাঁদছে। ওদের বাবা পরিবারের জন্যই করেছিল এমনটা। হয়তো তখন সেই পথটাই সঠিক মনে হয়েছিল। দুজনে রোয়েনের দুপাশে বসে ওকে জড়িয়ে ধরে। রোয়েন দুজনকে জড়িয়ে কাঁদতে শুরু করে। এরপর রোয়েন রিধা রাজরিনকে নিয়ে মুনাচিতে চলে আসে। ওর বেশ ভালো লাগছে। ছেলেটার নাম ওর নামে রাখা হয়েছে। মুনিচিতে ফিরে ওদের বাসার পথে রওনা দেয়। সারা রাস্তায় বাবার সাথে অনেক কথা হয় ওদের। ঘরে পৌঁছে কলিং বেল চাপ দেয় রিধা। রাজরিন বাবাকে পেয়ে বসেছে। প্রশ্ন করা বন্ধই হচ্ছে না। এরই মাঝে দরজা খুলে সামাইরা অবাক হয়ে বলল, জিদু, চলে এসেছিস? ক্লাস কি অফ?
খালামণি এখানে ক্লাস করছি না আর। কেন? কারণটা দেখে চমকে যাবে। সরে যায় দৃথা। সামাইরা দেখলো রোয়েনকে আর রাজুনের সাথে। সামাইরা অবাক, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রোয়েন এগিয়ে এলো সামাইরার কাছে। সামাইরা বলল, ভাই আপনি? রোয়েন হেসে বলল, ভালো আছো সামাইরা? জি, আপনি কই ছিলেন এতদিন? দৃথা বলল, খালামণি বাবাকে ভিতরে আসতে দাও, খুব টায়ার্ড। আমি সব বলছি তোমাকে। রোয়েন ভিতরে এসে বসলো। ওকে পানি এনে দিল দৃথা। পানিটুকু খেয়ে রোয়েন বলল, রুহি কই? সামাইরা বলল, আসুন আমার সাথে। রোহিনকে নিয়ে রুহির সামনে এলো সামাইরা। রুহি শুয়ে আছে। রোহিন সামনে এসে বসে। রুহির চোখ যেন বরফ হয়ে যায় রুহির। রোহিন হাত বাড়িয়ে রুহির কপালে স্পর্শ করে কম্পিত স্বরে বলল, মায়াবতী। রুহির চোখ ভিজে আসে, কিছু বলতে পারছে না। রোহিন বলল, শান্ত থাকো, আর কোথাও যাবো না। তোমার সাথে আছি, তোমার সাথেই থাকবো। রুহির চোখের কোণা গড়িয়ে অঝরে গতিতে পানি ঝরতে থাকে। রোহিন রুহির সাথে থাকতে শুরু করে। ওকে নিজের হাতে খাওয়াইও ফ্রেশ করানো রোহিন নিজেই করছে। এদিকে বাংলাদেশের সবাই জেনে গেছে রোহিনের ব্যাপার। ফাহমিন তো বন্ধুকে দেখে কেঁদে জড়িয়ে ধরে। সবাই খুশি। 4-5 দিন চলে গেল। রুহির অবস্থাও ভালো পরিবর্তন। ফাহমিন চেক করে সেদিন বলল, ঠিক হতে দেরি নেই। রুহির ঔষধ পাল্টানো হলো। এখন হাত নাড়াতে পারে খুব ভালো করেই। খুব ধীরে কথা বলতে পারে ও। সেদিন রোহিনকে জড়িয়ে খুব কেঁদেছিল। রোহিনও কাঁদে, খুব খুব কাঁদে। অঝর চুমুতে ভরিয়ে দেয় রুহির মুখ আর ওষ্ঠজোড়া। 7 দিনের মাথায় রুহি স্বাভাবিক, তবে দুর্বলতা আছে। রোহিনের সাথে এবার তেমন কথা বলছে না রুহি, কারণ ভিতরে প্রচন্ড অভিমান তো আছেই। রোহিনও অবশ্য বেশি ঘাটায়নি, সময় দেব রুহিকে। 1 মাস পর চৌধুরী কলোনি আবারও ভরপুর হয়ে গেছে। রোহিন যে ফিরে এসেছে তাই। ওদের অফিসটাকে পাল্টে রোহিন জার্মানির অফিসটির শাখা বানানো হলো। মাফিয়া ছেড়ে দিয়েছে রোহিন। পুরো কলোনি সাজানো হয়েছে। আজ গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে রোহিন আসার খুশিতে। তবে সবার জন্য বড় ধাক্কা ছিল রেজন মাহবুবের মৃত্যু। রুহি আনিলাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। রিতা আর রাত্রিন বাবাকে পেয়ে সব ভুলে গেছে। কাপল ড্যান্সের রোহিনের প্রথমে রুহি আর তারপর রিতার সাথে নেচেছে। আর আজ তো মায়াবতীর থেকে চোখ সরানোর দায় হয়ে গিয়েছে। কালো শহরটি ওর বউটাকে চমৎকার দেখাচ্ছে। রিতাও কালো গাউন পরেছে আর রাত্রিন রয়্যাল ব্লু ব্লেজার আর ভিতরে কালো শার্ট। 4 জনের ছবি তোলা হলো। রামিন, ফাহমিন, রোহিন আর বাকি বন্ধুরা একসাথে ছবি তুলে নেয়। রোহিন মাইক নিয়ে দাঁড়ায় তার সবার সামনে। তারপর বলল, 13টা বছর যাবৎ আমার পরিবার থেকে দূরে ছিলাম। আমার অনুপস্থিতিতে আমার পরিবারে অনেক উত্থান পতন হয়েছে। আশাই ছিল না যে প্রাণের পরিবারকে আবারও দেখতে পাবো। তবে আমার বাচ্চারা আমাকে খুঁজে নিয়েছে। আর কখনো যাব না আমার পরিবারকে ছাড়া। মৃত্যুর আগে পর্যন্ত এই পরিবারটাকে চাই। আমার সন্তান, আমার মায়াবতীকে চাই। আই লাভ ইউ রুহি, আই লাভ ইউ। তোমাকে 13 বছর পরে আজও ঠিক সেই গভীরতা দিয়েই ভালোবাসি। কখনো শেষ হবে না এই ভালোবাসা, কখনো না। রোয়েন, রুহি শুধু একে অপরের, কখনো দূরে যাবে না একে অপরের থেকে। রুহি অশ্রু সজল চোখে রোহিনকে দেখতে থাকে। রোহিনও তার মায়াবতীকে দেখছে ছলছল চোখে। চোখাচোখি হতেই রোহিন সরিয়ে নিয়েছিল রুহি। রাতে দুজনেই রুমে চলে আসছে। রোহিন ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে। রোহিন হেঁটে ওর পিছিয়ে এসে রুহির কাঁধে আলতো চুমু খেয়ে বলল, খুব কষ্ট দিয়েছি না রুহি? অনেক। মাফও কম পড়বে, তবে কথা দিচ্ছি সারা জীবন তোমাদেরকে নিয়েই থাকবো। অনেকবারই দিয়েছিলে। জানো কতটা কষ্টে ছিলাম। বেঁচে ফিরবো বলে তো আমি ভাবতেই পারিনি। রুহি পিছন ফিরে। রোহিন খেয়াল করলো রুহি কাঁদছিল এতক্ষণ। রুহির কপালে আলতো করে চুমু দিতে রুহি ওর বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। রোহিন মুচকি হেসে বলে, মায়াবতী, ভালোবাসি, খুব ভালোবাসি। আবারও বিয়ে করার সুযোগ দেবে? রোহিনের কথায় রুহি রাগী চোখে তাকায়। রোহিন হেসে বলল, সব সময় তোমাকেই চাই আমার জীবন সঙ্গিনী হিসেবে। কখনো কারো জায়গা হবে না এই হৃদয়ে তুমি ছাড়া। রুহি বলল, বিশ্বাস করি বলেই বেঁচে আছি। রুহি, আবারও সেই মিষ্টি রাতগুলো তোমার সাথে কাটানোর সুযোগ এসেছে। হাতছাড়া করা ঠিক হবে না। রুহি সরে এসে ভ্রু কুঁচকে বলল, মানে? রোহিন একটু কাছে এসে বলল, চলো আবারও এক হয়ে যাই। তোমার শরীরে সুঘ্রাণে নিজেকে মিশিয়ে নিই। রাতের বাতাসের মাতালতায় ভরিয়ে তুলি নিজেদের।
রোয়েনের কথায় রুহি লজ্জায় দুহাতে মুখ ঢেকে নেয়। রোয়েন দুহাতের ওপর চুমু খেয়ে ওকে জড়িয়ে নেয় বুকে। সারা জীবন একসাথে থাকার নতুন একটা সকালের প্রহর গুনতে থাকে ওরা। সেটা চিরটা কালের জন্য। আজ দুজনেই পরিপূর্ণ একে অপরের মাঝে আর পরস্পরের ভালোবাসায়।